হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ৭১। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মাহি। আমাকে লিঙ্ক পাঠাতে আপনার ছি মনে হয় না, আর আমি কি বললেই ছি? ইন্টারেস্টিং। হৃদের কথায় মায়া খেপে যাওয়ার মতন করে বলল, মিথ্যা বলেন কেন? কিসের লিঙ্ক পাঠিয়েছি আপনাকে? মায়ের কথায় হৃদ হেয়ালি করে বলল, আচ্ছা তাই? মেসেজ অপশানে যান, এখনও আপনার পাঠানো লিঙ্ক আছে সেখানে। রাতের জন্য রেখে দিয়েছি আপনার সব লিঙ্কগুলো, সবগুলো একত্রে অ্যাপ্লাই করব তাই। হৃদের মুখে মেসেজ অপশানের কথা শুনতে মায়ার রাফার পাঠানো মেসেজগুলোর কথা মনে পড়ে গেল। মায়া নিজেও জানে না সেদিন রাফা হৃদকে কী পাঠিয়েছিল। মায়া হৃদের সঙ্গে কথা না বাড়িয়ে তৎক্ষণাৎ ঢুকলো মেসেজ অপশানে রাফার পাঠানো মেসেজগুলো দেখতে। পরপর 3টা মেসেজ রাফা পাঠিয়েছিল সেদিন, বাকিগুলো মায়ার। মায়া রাফার লাস্ট 3টা মেসেজ পড়ে চোখ কপালে উঠালো। সবগুলো আস্তাগফিরুল্লাহ কথাবার্তা। ছি, এত নোংরা কথা কেউ কাউকে লিখে পাঠায়? সবগুলো কথায় কেমন নোংরা আর গা শিউড়ে ওঠার মতন। ছি। মায়া দাঁতে দাঁত চেপে রাফার পাঠানো লাস্ট লিঙ্কটাতে ক্লিক করতেই মায়াকে গুগল 18+ ওয়েবসাইট নিয়ে যেতেই অনাকাঙ্ক্ষিত কিছু ভিডিও দেখে তৎক্ষণাৎ চিৎকার করে উঠল হাতের ফেলে। ভাগ্যক্রমে সেই ফোন গিয়ে পড়ল হৃদের পায়ের ওপর। ফোনের স্ক্রিনে তখনও ভিডিও প্লে হচ্ছিল, সেই সাথে কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ। মায়া এক চিৎকারে লাফ দিয়ে উঠে বসলো সিটের উপর। দুগালে হাত দিয়ে তওবা করতে করতে বলতে লাগলো, ছি ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি এত খারাপ, এসব দেখেন, ছি, ইয়াক। মায়ের কথায় হৃদ ঘাড় বেঁকিয়ে কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে। তাকে লিঙ্ক পাঠিয়ে এখন তাকে দোষারোপ করছে সব কিছুর জন্য। বিষয়টা কেমন হয়ে গেল না? হৃদ গাড়ির স্পিড কমে আনলো, দৃষ্টি নত করে পায়ের দিকে তাকালো। সেখানে স্পষ্ট দেখা গেল কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য। হৃদের দেখা দেখি মায়াও তাকালো সেই দিকে, ছি ছি করতে করতে। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই আবারও আস্তাগফিরুল্লাহ নাউজবিল্লাহ বলে চিল্লাতে লাগলো। হৃদ এক হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঝুঁকে নিচে থেকে ফোনটা উঠালো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে স্বেচ্ছায় ফোনের ভলিউম বাড়িয়ে মায়ের দিকে ফোনটা এগিয়ে দিতে বলল, তুমি চাইলে কন্টিনিউ করতে পারো, রাতের জন্য কাজে দিবে। মা তৎক্ষণাৎ নাকমুখ ছিটকে হৃদের থেকে দূরে সরে বসলো, গাড়ির সাথে সিটিয়ে উত্তেজিত গলায় বলল, ছি, সরান এইটা, আমি আপনার সাথে যাব না, আপনি অনেক খারাপ, কী সব দেখেন, ছি। গাড়ি থামান বলছি অসভ্য লোক। হৃদ মায়ের কথা শুনল না, বরং ফোনটা বন্ধ করে ডেস্কের উপর ডিল মেরে রাখতে রাখতে বলল, সরি জান, আপাতত ফুল মুডে আছি, গাড়ি তো তোমার শ্বশুরবাড়ি গিয়েই থামবে। সন্ধ্যা 7:17। চাঁদবিহীন আকাশটা অন্ধকার বটে। শহর জুড়ে কৃত্রিম আলোর মেলা। রাস্তার দুধারে হলুদ আলোর ল্যাম্পপোস্ট থেকে শুরু করে উঁচু উঁচু বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে শুধু যান্ত্রিক আলোয় চোখ পড়ছে মায়ার। 7তলা ভবনের 3য় ফ্লোরে দাঁড়িয়ে আছে সে। খোলা ব্যালকনি জুড়ে মুক্ত হাওয়ার বাতাস। যান্ত্রিক শহরে টিংটং শব্দ তুলে পারাপার হচ্ছে হুড়তোলা রিক্সাগুলো। অল্প স্বল্প শীতের আভাসে গায়ের ওড়নাটা টেনে চাদরের মতন জড়ালো মায়া। হাতে মায়াদের পারিবারিক ফোন, অথচ দৃষ্টি অদূরের রাস্তায়। মন খারাপের মায়ের উদাসীনতা ওর চেহারায় দৃশ্যমান। দুপুরে হৃদের সঙ্গে মুরাদপুরে এই ফ্ল্যাটে উঠেছিল মায়া। তখন থেকে এখন অবধি এই ফ্ল্যাটেই আছে সে। মায়াকে নিজের ফ্ল্যাটের চাবি দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যায় হৃদ নির্বাচনের কাজে। বলেছিল জলদি ফিরবে, কিন্তু এখনও অবধি লাপাত্তা সে। কোথায় আছে মায়া জানে না, তবে মায়ার তদারকির জন্য একজন বয়স্ক মহিলা আছে এই ফ্ল্যাটে। ওনার নাম সম্ভব স্বপ্না আপা। মায়া শুনেছিল রাহাতকে এই নামে ডাকতে মহিলাটিকে। বর্তমানে তিনি রান্না করছেন হয়তো। আর মায়া হৃদের রুমের বারান্দায় দাঁড়িয়ে অন্ধকার আকাশে লুকায়িত তারার সন্ধান করছে। জুই মায়া দুজনের হাতে যে ফোনটা আরিফ দিয়েছিল সেটা বর্তমানে মায়ার হাতে আছে বলেই জুইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছে না মায়া। আর না নিজ বাড়ির খবর পাচ্ছে কোথাও থেকে। মায়ের মন ভীষণ ছটফট করছে বাড়ির খবর জানতে। মায়া বিয়ের খবরটা নিশ্চয়ই এতক্ষণে সবার কানে পৌঁছে গেছে, মুক্তা নিশ্চয়ই জানিয়েছে সেটা।
কিন্তু মায়া সবার সাথে যোগাযোগ করবে কিভাবে? জুই ছাড়া আপাতত মায়া কারোর সাথে যোগাযোগ করার সাহস করতে পারছে না। আরিফ তো পূর্ব থেকেই মায়ের উপর রাগান্বিত ছিল, আর আজ থেকে মুক্তা সেই দলে যোগ হলো। আর এখন নিশ্চয়ই মায়ের পুরো পরিবারও মায়ের উপর ভীষণ রেগে আছে, যার জন্য মায়া চাইলেও সাহস করে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। বাড়িতে কার কী পরিস্থিতি সেটাও জানতে পারছে না, যার জন্য মায়ের মনটা ভীষণ ছটফটে ব্যাকুল হয়ে আছে জুঁইয়ের সঙ্গে যোগাযোগ করতে। জুঁই তো মায়ের থেকে বেশি একটা দূরত্বে নয়, মাত্র 10 মিনিটের রাস্তা। ওদের মুরাদপুরের বাসাতেই আছে জুঁই, আর মায়া আছে হৃদের বাসায়। দুটো বাসার দূরত্ব বেশি না, মাত্র 10 মিনিটের রাস্তা। হৃদের অনুপস্থিতিতে মায়া বেশ কয়েকবার চেয়েছিল নিজেদের বাসায় চলে যেতে, কিন্তু হৃদের ভয়ে যেতে পারেনি। তাছাড়া এই মুহূর্তে আরিফের সামনে বা কিভাবে দাঁড়াবে মায়া? সেই মুখ তো অনেক আগেই হারিয়েছিল, আজ আবার নতুন করে হারালো মায়ার জন্য, মুক্তাকে সবার কাছে অপমানিত হতে দেখে। আজকে যাবতীয় ঘটনা নিশ্চয়ই আরিফের কানে গেছে। এখন তো মায়া আরও খারাপ হয়ে গেল আরিফের চোখে। বিষাক্ত মনস্তাত্ত্বিক ভাবনায় মায়ার মন বিষিয়ে উঠল তিক্ততায়, ফুপিয়ে কেঁদে উঠল গ্রিল চেপে। বাস্তবতা এত কঠিন মায়ের জানা ছিল না। মায়ের না চাইতেও নিজের পরিবারের মানুষকে বারবার আঘাত করছে অজান্তে। মায়ের ফুপানো কান্নার মাঝেই হাতের ফোনটা ভোঁ ভোঁ শব্দ করে কেঁপে উঠল। চমকে ওঠার মতন তাড়াহুড়ো গ্রিল থেকে মাথা তুলে ফোনের দিকে তাকাতে চোখে পড়ল স্ক্রিনে থাকা আরিফের নাম্বারটির দিকে। আজ 3 মাস পর আরিফের সঙ্গে কথা হবে ভেবে মনটা যেমন খুশিতে নেচে উঠল, ঠিক তেমনই ভয়ার্থ হলো যদি কোনো খারাপ সংবাদ শুনতে পায় সেই ভয়ে। মা এক মুহূর্তের জন্য মনে মনে দোয়া করলো যাতে ওর পরিবারের কারো কিছু না হোক, তাহলে মায়া নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। আতঙ্কিত মায়া দুহাতের মুঠোয় ফোন চাপলো ভয়ে। কম্পিত হাতের কম্পন দৃঢ় হলো যখন প্রথমবার কল কাট হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের মতন ফোনটা তৎক্ষণাৎ কেঁপে উঠল। তখন মায়া ভয় দৃঢ়তা পৌঁছালো। দুঃসংবাদে আভাসে ভয়ে ভয়ে ফোন কানে তুলে কম্পিত স্বরে বলতে চাইল, হ্যালো ভাই। মায়ের কথা শেষ করার আগেই জুঁই তাড়াহুড়ো অস্থির ভঙ্গিতে বলল, ভাই না, আমি ঋতু। জুঁই। জুঁইয়ের গলায় যেন জান ফিরে পেল মায়া। প্রাণ ভরা নিঃশ্বাসে অস্থিরতায় বলল, জুঁই কই তুই? তোর সাথে যোগাযোগ করার জন্য জান বেরিয়ে যাচ্ছে আমার। বাড়ির সবাই। মায়া অস্থির কারণ বুঝতে পেরে জুঁই মায়ার কথা শেষ করতে না দিয়ে বলল, তুই বাড়ির জন্য টেনশন করিস না, আপাতত সব ঠিক আছে। এখনও বাড়িতে কিছু জানানো হয়নি। আরিফ ভাই বা মুক্তা আপু কেউ বাড়িতে এখনও জানায়নি তোর বিষয়টা। জুঁইয়ের কথায় মায়া ভীষণ আশ্চর্য হলো। আজকের ঘটনার পর অন্তত মায়ার বিয়েটা ওর পরিবার থেকে লুকিয়ে থাকার কথা না। অন্তত মায়ার বড় বোন মুক্তা দ্বারা তো নয়ই। মায়ের জন্য সবাই কত মুক্তাকে অপমান করলো, অথচ মুক্তা এখনও মায়ের বিষয়ে চুপ। তাছাড়া আজকের ঘটনার পর মায়া আশা করেনি ওর বড় ভাই বোন চুপ থাকবে এই বিষয়ে। মায়া ভারী আশ্চর্যের ন্যায় চোখের পানি মুছতে মুছতে অবিশ্বাস্য গলায় ফের জুঁইকে শুধিয়ে বলল, আরিফ ভাই, মুক্তা আপু কেউ বাড়িতে কিছু বলেনি? না। সত্যি? মিথ্যা বলবো কেন? আচ্ছা, আমার না বিশ্বাস হচ্ছে না জুঁই। বিশ্বাস না হওয়ার কি আছে আজব? যা সত্যি তাই তো বললাম। তবে মুক্তা আপু অনেক কান্না করছিল। আরিফ ভাইকে সবটা জানায় তোর বিষয়ে। আপু আমাদের বাড়িতেও তোর বিয়েটা জানাতে চেয়েছিল, কিন্তু আরিফ ভাই নাকি না করেছেন এখন কোনো কিছু জানাতে। মায়া দ্বিতীয়বারের মতন আশ্চর্য হলো জুঁইয়ের কথায়। আরিফ পরিবারের কাউকে জানাতে নিষেধ কেন করছে সেটা বুঝতে না পেরে মায়া বলল, কেন? মায়ের কথায় জুঁই দীর্ঘশ্বাস ত্যাগ করে রয়ে শয়ে বলল, নিহাল আঙ্কেল নাকি আমাদের বাড়িতে যেতে চেয়েছেন বড় চাচার সাথে কথা বলতে, কিন্তু আরিফ ভাই নাকি নিহাল আঙ্কেলের থেকে 2 দিন সময় চেয়েছেন। তোর বিয়ের খবরটা এখনও বাড়িতে জানানো হয়নি। তারপর চেয়ারম্যান বাড়ির সঙ্গে তোর বিয়েটাও পুরোপুরি ভাঙেনি। সেজন্য আরিফ ভাই চাচ্ছেন আগে আমাদের বাড়িতে তোর বিয়ের ব্যাপারটা সবাইকে জানাবে, তারপর সকলকে বুঝিয়ে বাজিয়ে প্রস্তুত করে নিহাল আঙ্কেলকে আমাদের বাড়িতে নিতে। কারণ নিহাল আঙ্কেল সম্মানিত মানুষ, ওনার সাথে কোনো রকম বিভ্রান্তিকর পরিস্থিতি হোক সেটা ভাই চায় না বলে এর জন্য মূলত মুক্তা আপুকেও বলেছেন আপাতত চুপ থাকতে, অন্তত আরিফ ভাই বাড়িতে না যাওয়া অবধি। তুই তো জানিস আব্বা চাচা কেমন জেদি মানুষ।
জুঁইয়ের কথায় মায়া চুপ করে গেল। মায়ের সাথে আরিফ কথা বলে না আজ বিগত 3 মাস। মন কষাকষির পর্বটা এখনও চলিত ভাই বোনের মাঝে, অথচ আরিফ সবটা ভাইয়ের দায়িত্ব থেকে এক বিন্দুও পিছুপা হয়নি। বড় ভাইয়ের মতন মায়াকে সকল বিপদ থেকে আগলিয়ে রাখার চেষ্টা করে। গুমট মায়া গ্রিলের পাশ থেকে সরে বসল সোফায়। খোলা বারান্দার জয়েন্ট সোফায় বসতে বসতে আরিফের খোঁজ নিয়ে বলল, আরিফ ভাই কই জুঁই? ভাই নিচে গেছে খাবার আনতে, সেই ফাঁকে তোকে আমি ভাইয়ের নাম্বার থেকে কল দিলাম। তুই কি এখন থেকে রিত ভাইয়ের সঙ্গেই থাকবি ঋতু? মায়া হতাশায় ডুবে বলল, জানি না, উনি তো বলছেন আমাকে নাকি সঙ্গে নিয়ে যাবেন ঢাকা, এখানে আর রাখবে না, কলেজও নাকি ট্রান্সফার করাবে ঢাকায়। মায়ার কথায় জুঁই অস্বস্তি বোধ করলো। দুজন হুটহাট একত্রে থাকার সিদ্ধান্তটা কেমন জানি লাগলো জুঁইয়ের। মায়াকে হুট করে রিত নিয়ে যাবে ভাবেনি জুঁই। তাছাড়া মায়াও নিজ পরিবারের পারমিশন ছাড়া এইভাবে হৃদের সঙ্গে চলে যাবে সেটাও ভাবেনিও। অন্তত ওদের পরিবারের ঝামেলা মিটে গেলে তখন দুই পরিবারের সম্মতিতে একত্রে বসবাস করলে বিষয়টা আরও সুন্দর দেখাতো, এমনটা জুঁইয়ের ধারণা। কিন্তু মনের অস্বস্তিতে জুঁই মায়াকে বিষয়টা খোলসা করে বলল না, বরং ভিতরে চেপে গেল। মায়া জুঁইকে চুপ করে যেতে দেখে ফের বলল, আরিফ ভাই আমার খোঁজ করছিল জুঁই? না। জুঁইয়ের কথায় মায়া আবারও অবিশ্বাসের ন্যায় শুধিয়ে বলল, ভাইয়া জানতে চাইনি আমি কোথায় আছি? জুঁই আত্মবিশ্বাসের সঙ্গে বলল, না, ভাইয়া মনে হয় জানে তুই রিত ভাইয়ের সঙ্গে আছিস সেটা। জুঁইয়ের কথার মায়া উত্তর করতে পারল না, তাই ছোট শব্দে বলল, ওহো আচ্ছা শোন ঋতু, কাল কলেজ যাবি না? আমার তোর সঙ্গে অনেক কথা আছে। মায়া তৎক্ষণাৎ উত্তর আসলো, তক্ষুনি যাবো। জুঁই খানিকটা সন্দেহ নিয়ে বলল, রিত ভাইয়া দিবে? ওনাকে বলেই যাব। আচ্ছা আয়, আমি অপেক্ষা করব কলেজে। জুঁইয়ের কথাটা মায়া তাড়াহুড়োয় শুধিয়ে বলল, তুই কলেজে না আমার কাছে আসবি জুঁই? আমার এখানে কোনো জামা কাপড় নেই, তুই সকালে আসার সময় আমার জন্য কাপড় আর বইগুলো নিয়ে আসবি কেমন? আমি অপেক্ষা করব। আচ্ছা আসবো, এখন রাখি, বাই। আচ্ছা। টুট শব্দে কল কেটে যেতেই মায়া কান থেকে ফোন নামিয়ে কোলের উপর রাখল। স্বাভাবিক নয় শ্বাসরুদ্ধের গুমোট নিঃশ্বাসটা যেন স্বস্তিতে ছাড়ল। প্রথমে বাড়ির কথা ভেবে মনটা যেমন অস্থির ব্যাকুল হচ্ছিল, সেটা এখন আর নেই। অনেকটাই স্বস্তির হালকা হলো জুঁইয়ের সাথে কথা বলে। মায়া অন্ধকার খোলা আকাশের দিকে তাকিয়ে স্বস্তির আর ভালো লাগা খুঁজে পেল। কয়েক পল আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকে অচিরে ভাবনায় হঠাৎ করে রাফার খেয়াল আসলো। মায়ের স্বাভাবিক মুখটা রাগের প্রকাশ পেল। চট করে কোলের ফোনটা উঠিয়ে কন্ট্যাক্ট নাম্বারে রাফার খোঁজ করলো। খোঁজাখুঁজি করে রাফার নাম্বার পেয়ে কল মিলানোর আগে কেউ বলল, কি ম্যাডাম, কি করেন? মায়া চমকে ওঠার মতন তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো পাশে। বারান্দার দরজায় রিতকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াহুড়ো রাফার কল কেটে ফোন লুকালো পিছনে। আমি কিছু দেখি না। মায়ের কথায় রিত কপাল কুঁচকালো। দরজার সামনে থেকে মায়ের দিকে এগিয়ে আসতে বলল, কি দেখবেন? আমি বললাম কি করেন আর আপনি সোজা দেখা দেখিতে চলে গেলেন। কি ব্যাপার, মুডে আছেন মনে হয়? নিজের কথায় মায়া নিজেই ফেঁসে গেল। হঠাৎ রিজের উপস্থিত ছিল ওর কাছে অনাকাঙ্ক্ষিত। সেজন্য মায়া রিতকে দেখে সেই দুপুরের কথা মনে করে ভুল উত্তর করে ফেলল। মায়া নিজের কথা শুধাতে চেয়ে মিনমিন করে বলল, আসলে আমি ভুলে কিছু দেখি না বলে ফেলেছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি মুডে নেই? মায়া অবুঝের ন্যায় মাথা নাড়িয়ে অসম্মতি দিতেই রিত আবছালো মায়ের মুখোমুখি এসে দাঁড়ালো। গায়ে তার এখনও সকালের পোশাকটা জড়িয়ে, ব্যস্ততা এমন যে 2 মিনিটের স্বস্তি নেই। তারপরও রিত মায়ের টানে বাসায় ফিরলেও শত কাজ পেলে। দুজন একত্রে কিছুটা সময় কাটাবে বলে। নিচে আসিফ সহ আরও বেশ কিছু ছেলে পেলে বসে অফিসে। রিত হাতের ঘড়িটা খুলে সোফার সামনে টেবিলের ওপর রাখতে বলল, সমস্যা নেই ম্যাডাম, আমি আপনার মুড চালু করতেই আসলাম, আমার উপর ছেড়ে দিন আপনার মুড। হৃদের কথায় মায়া সিটিয়ে গেল। দুপুরের কথা মনে করেই ভয়ার্থও হলো। হৃদ হাতের ফোনটা একইভাবে ঘড়ির পাশে রাখতে পুনরায় বলল, ফোনটা দাও। মায়া হৃদের কথায় জড়সড় হয়ে পিছনে লুকিয়ে রাখা ফোনটা বের করে দিল হৃদকে। হৃদ আনলক করা ফোনের গ্যালারিতে না গিয়ে সোজা ঢুকলো গুগল ওয়েবসাইটে।
গুগল সার্চ হিস্ট্রি স্ক্রল করতেই দেখতে পেল অসংখ্য বাংলা ইংলিশ লেখা, সঙ্গে সঙ্গে বেশ কিছু বাংলা টাইপিংও আছে সেখানে। হৃদ সচরাচর বাংলা পড়তে পারে না, জড়তা কাজ করে বাংলা পড়তে। তার পড়াশোনা থেকে শুরু করে সবটাই ছিল বাইরে, যার জন্য বলতে গেলে তার বাংলা নিয়ে পড়াশোনা হয়নি তেমন। তবে তার ইংলিশ পড়তে সমস্যা হয় না, যার জন্য গুগল সার্চ হিস্ট্রিতে থাকা মায়ের যাবতীয় বাংলিশ লেখা পড়তে গিয়ে হৃদের কপাল কুঁচকে আসে তীক্ষ্ণতায়। কেমন অদ্ভুত অদ্ভুত লেখা সব। জামাইকে কিভাবে পটাতে হয় তার পদ্ধতি কী, জামাইয়ের রাগ কীভাবে ভাঙতে হয় তার পদ্ধতি, জামাইকে বউয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কী, জামাইয়ের মন পাওয়ার পদ্ধতি কী, এসব লিখে লিখে পুরো গুগল সার্চ হিস্ট্রি ভরপুর। হৃদের জানা ছিল না এত সকল পদ্ধতির মাধ্যমে যে গুগল বহন করে থাকে। জানলে অবশ্যই হৃদ নিজের বইয়ের ব্রেনও গুগলে খোঁজ করত। হৃদ ফোন থেকে দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হাতের ফোনটা দেখিয়ে বলল, এসব কি লিখেছো এসব? গুগল জামাইকে বউয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কি বলো, জামাইয়ের মন পাওয়ার পদ্ধতি কি বলো, তারপর জামাই। হৃদের বাকি কথা শেষ করার আগেই মায়া চেঁচিয়ে উঠল তক্ষুনি। লাফিয়ে উঠে হৃদ থেকে ফোন কেড়ে নিতে চেয়ে উত্তেজনায় বলল, এই আমার ফোন দিন বলছি। বাজে লোক, মানুষের ফোন দেখেন কেন, ফোন দিন। মায়া হৃদ থেকে ফোন কেড়ে নিতে চাইলে হৃদ হাতটা উপরে তুলে নিল। ছোট্ট মায়া হৃদের নাগাল না পেয়ে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে দাঁড়ালো সোফায়। হৃদের সঙ্গে কাড়াকাড়ি করতে হৃদ নিজের এক হাত থেকে অপর হাতে ফোন সরাতে বলল, এসব করে বেড়াও তুমি ফোনে? মায়া একইভাবে হৃদের থেকে নিজের ফোনটা নিতে চেয়ে জোরাজোরি করে বলল, আমি যা খুশি তাই করব, তাতে আপনার কি, আমার ফোন দিন বলছি। আমার বউ আমারই তো সব, তাই আমার দেখার দরকার আছে না? আমার বউ আরও কী সন্ধান করে বেড়ায় গুগলে। হৃদের কথায় মায়া আরও অধৈর্যের ন্যায় হয়ে উঠে বলল, এই না প্লিজ, আর দেখার দরকার নেই, প্লিজ আমার ফোন দিন না প্লিজ। হৃদের কাছে ধরা পড়ে যাবার ভয়ে মায়া ছটফট বাড়ল। বিষয়টা বুঝতে পেরে হৃদ দুষ্টু হাসল। ওকে হেনস্থ করতে তার দারুণ লাগছে। হৃদ এক হাতে মায়াকে বাধা দিয়ে অপর হাতটা উপরে তুলে ক্লিক মারল মায়ের সার্চ করা হিস্ট্রিতে। জামাইকে বউয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কী লেখাটিতে ক্লিক করতেই সঙ্গে সঙ্গে হৃদকে সাজেস্ট করলো বাংলা লেখার সঙ্গে আরও কিছু রোমান্টিক হেলদি ভিডিও। সবগুলো সাংসারিক ভিডিও টাইপের ছিল, তাতে খারাপ কিছু নেই। তবে হৃদ যেহেতু বাংলায় দুর্বল, সেহেতু সে বাংলা লেখাটা স্কিপ করে ইংলিশে চোখ বুলিয়ে ক্লিক করলো একদম নিচে থাকা একটা ভিডিও ক্লিপে। 20 সেকেন্ডের ওষ্ঠমিলের ভিডিওতে ক্লিক করে হৃদমায়ার চোখের সামনে ধরে বলল, চলো কয়েকবার ট্রাই করি। হৃদের হাতের ভিডিও প্লে দেখেই মায়া লজ্জায় সিটিয়ে গেল। হৃদ থেকে ফোন না নিয়ে বরং পালাতে চাইল হৃদের মতিগতি বুঝে। হৃদকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চেয়ে ধাক্কা দিতে বলল, ছি কত খারাপ আপনি, দূরে সরুন। মায়ের কথায় হৃদ কপাল কুঁচকে বলল, আপনি লিঙ্ক পাঠাতে পারেন, বসে বসে ভিডিও দেখতে পারেন, আর আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাইলেই দোষ? মজা তখন নিচ্ছেন, তখন আমার থেকে নিলে দোষ কি? আমি পুরা ফিল দেবো আপনাকে। ট্রাই করেই তো দেখুন, একবার ভালো না হলে দ্বিতীয়বার ট্রাই করুন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার। আমি তো বারবার রিপিট করতে ইচ্ছুক। হৃদের লাগামহীন কথায় মায়ের লজ্জা আর ভয়ে চুপ করে গেল মুহূর্তে। হৃদের থেকে পালাতে চেয়ে লাফিয়ে সোফা থেকে নামতে বলল, আমি বাড়িতে যাব। মায়া দৌড়ে পালাতে চাইলে হৃদ তৎক্ষণাৎ পিছন থেকে মায়ের পেট পেঁচিয়ে ধরতে বলল, আমি আসলাম, আপনি চলে যাবেন? সেটা কিভাবে হয় ম্যাডাম? আগে লেনদেনটা শেষ করি, তারপর যাইয়েন। বলতে হৃদ দুহাতে মায়ার পেট পেঁচিয়ে নিজের কাছে টানল। মায়ের হৃদ থেকে বাঁচতে চেয়ে লাফালাফি করতে গিয়ে উল্টো বাধা পড়ল হৃদের হাতে। শক্তপোক্ত হৃদের সঙ্গে শক্তিতে পেরে উঠতে পারল না, বরং হৃদ মায়াকে দুহাতে পেঁচিয়ে সোফায় চেপে ধরল বক্ষতলে। মুহূর্তের মাঝে হৃদের এক হাতে বন্দি হলো মায়ার দুহাত, অপর হাতে মায়ের গায়ের ওড়নাটা টেনে নিচে ফেলতেই মায়া ছটফট করলো হৃদের থেকে ছাড়া পেতে। অধৈর্যের ন্যায় বলল, প্লিজ আমাকে ছাড়ুন। মায়ের দুহাত মাথার উপর আড়াআড়িভাবে আটকে হৃদের এক হাতে। হৃদ সেই হাতে চাপ দিয়ে ঝুঁকে পড়ল মায়ের উপর।
অপর হাতে মায়ের গাল চেপে ঠোঁট দুটো উঁচিয়ে ধরে বলল, সরি বউ, মাত্র ধরলাম, আর এক্ষুনি ছেড়ে দিলে বিষয়টা পুরুষত্বে চলে আসবে আমার। বলতে বলতে হৃদমায়ের ওষ্ঠে মন্থ হলো। 5 কি 10 সেকেন্ড যেতেই হৃদের রোমাঞ্চকরের বাধা দিয়ে উচ্চস্বরে ফোনে রিংটন বেজে উঠল তক্ষুনি। মন্ত পরিবেশ মুহূর্তে বিরক্তকর হয়ে উঠল। তিরতির মেজাজে হৃদমায়ের ঠোঁট ছেড়ে তাকালো টেবিলের উপর থাকা ফোনটির দিকে। স্ক্রিনে আসিফের নামটি দেখতেই ক্ষিপ্ত মেজাজ আরও ক্ষিপ্ত হলো। এমন একটা সময় হৃদের মোটেও পছন্দ হয়নি কেউ ওকে ডিস্টার্ব করুক। হৃদ ওই অবস্থায় হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরল। তিরতির মেজাজে চিবিয়ে চিবিয়ে বলল, হারামির বাচ্চা, আর সময় পেলি না কল দেয়ার? হৃদের কথায় আসিফ তাড়াহুড়ো বলল, ভাই, জসিমের লোক আমাদের দুটো ছেলেকে মেরে রাস্তায় ফেলে গেছে মাত্র। ছেলে দুটোকে হসপিটাল পাঠাচ্ছি, আপনি যদি একটু আসতেন তাহলে ভালো হতো। একটা চিঠি পাঠিয়েছে আপনার আব্বা নামে। চিঠিতে লেখা ওরা নাকি খানবাড়ির রক্ত চাই। জসিম নামক উটকো ঝামেলা নামটা শুনতেই হৃদ বিরক্ত হয়। 2 দিন পর পর একই কাজ করে জসিম নামক লোকটা। রাজনৈতিক দণ্ডকারণে হৃদের বাবা বিরুদ্ধে কাজ করে সবসময়। তবে এতদিন ছোটোখাটো ঝামেলা করলেও আজকাল বড় বড় ঝামেলা করতে চাচ্ছে সে। হয়তো সামনে ইলেকশন বলে হৃদের বাবার সম্মান নষ্ট করতে চাইছেন জনগণের কাছে। মূলত এর জন্য হৃদের রাজনৈতিক করা পছন্দ না। নেতাদের নামে সামান্য কিছু শুনলে ভোট চলে যায় অন্যদিকে। 5 এঁটে 2 দিনের পদ নিতে ইচ্ছুক নয় সে। তার যা দরকার আপোষে না পেলে জোর করে আদায় করার ক্ষমতা হৃদ খানের আছে বলেই সে প্রথমেই চেয়েছিল জসিম নামক লোকটাকে ঠিকানায় লাগাতে, কিন্তু নিজের বাবার মহানতার কারণে পারছে না। আর এতে অতিষ্ঠ হৃদ। বিরোধী দলের প্রতি উদারতা দেখানোর কারণ সে বোঝে না। এই জসিমের ছেলেই তো ফাহাদের গায়ে হলুদের রাতে রাদিফের ওপর হামলা করেছিল। ভাগ্য সহায় থাকায় সে যাত্রায় রাদিফ বেঁচে যায়, কিন্তু হৃদ জসিমের ছেলেকেই ছেড়ে দেয়নি। 2 পা কেটে এখনও পঙ্গু হাসপাতালে ফেলে রেখেছে। সেজন্য হয়তো জসিম লোকটা ছেলের পঙ্গু হওয়ার প্রতিশোধে হৃদের ছেলেপেলেদের আঘাত করছে। তবে বিষয়টা এবার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে হৃদের কাছে। এবার জসিমকে ঠিকানা না লাগালেই নয়। বিরক্তিতে হৃদ আসিফকে কিছু বলবে তার আগেই বেখেয়ালি দৃষ্টি পড়ল নিজের বক্ষতলে শায়িত মায়ার দিকে। হৃদের কুচকানো কপালের ভাঁজ মুহূর্তে সোজা হলো। দৃষ্টি ঘোরালো বউয়ের নিষ্পাপ মুখে। হৃদ হাতের ফোনটার আলো মায়ের মুখে ধরল। মুহূর্তে চোখে পড়ল মায়ের ঘাড় বেঁকে ঘন ঘন নিঃশ্বাসে ফেলছে একপাশে মুখ করে। অপর পাশের গাল হতে গলা অবধি মায়ের ঠোঁটের ছড়ানো লিপস্টিক লেপ্টে আছে। অতি ছোট দৃশ্যটা যেন হৃদের বুকে আঘাত করলো। অজানা ভালো লাগায় তার ক্ষিপ্ত মেজাজ মুহূর্তে শীতল হলো। কিছু জায়গায় হৃদ চাইলেও রাগ করতে পারে না, তার বউয়ের সামনে তো নয়। হৃদ মায়ের ওপর ঝুঁকে পড়তে পড়তে পুনরায় ফোনটা কানে নিয়ে আসিফকে শুধালো, এক কাজ কর আসিফ, তুই গাড়ি বের কর, আমি আসছি। আজ জসিমের বাসায় দাওয়াত খেতে যাব আমরা, কি বলিস? জি ভাই। হৃদ ফের শুধালো আসিফকে, আমি নিচে না আসা অবধি যেন তোর দ্বিতীয় কল না আসে, আমার ফোনে মনে রাখিস। জি ভাই। আসিফ কল কেটে দিতেই হৃদ মায়ের দিকে তাকিয়ে হাত ফোনটা আস্তে করে রাখলো টেবিলের ওপর। পুনরায় একইভাবে মায়ের ওপর ঝুঁকে গলায় ডুবে মায়াতে মন্ত হতে হতে বলল, সরি বউ, তোমার সাথে কাটানো সময়গুলো অনেক কঠিন মনে হচ্ছে। কাছে পেয়েও যেন হারিয়ে ফেলছি তোমায়। আমার হয়েই থেকো বউ, আমার তোমাকেই চাই, একবার নয় বারংবার। আতঙ্কিত ভঙ্গিতে পায়ের কাছটায় তাকাতে দেখলো। সরি, আমি এটা আগের পর্ব বলে ফেলছি। রাত 3:15। শেষ রাতের প্রহর ঘনিয়ে ভোর হতে চলল। সবেমাত্র বাসায় ঢুকলো হৃদ। চারপাশে নিস্তব্ধ আর নিশ্চুপ পরিবেশ। এত রাতে নিশ্চয়ই কেউ জেগে থাকবে না। হৃদের পিছন পিছন আসিফও এসেছিল, তবে সে নিচতলায় চলে গেল নিজের বরাদ্দকৃত রুমে ঘুমাতে।
জসিমের ম্যাটার শেষ করতে করতে তাদের এতটা সময় লেগেছে। আশা করা যায় আজকের পর জসিম বা তার লোকজন অন্তত হৃদের বাবার পিছনে লাগবে না। ফ্ল্যাটের দরজা খুলে ভেতর থেকে লক করতে করতে আশেপাশে নীরব দৃষ্টিতে তাকালো হৃদ। ড্রিম লাইটে আলোয় জনমানবহীন বসার ঘরটা দেখে এগোলো নিজের কক্ষের দিকে। চাপানো দরজা ঠেলে রুমে ঢুকতে চোখে পড়ল খালি ঘরটাকে। বুঝতে পারলো মায়া হৃদের ঘরে ঘুমায়নি। হৃদ কক্ষের আলো জ্বালিয়ে গেলো সামনে। হাতের চাবিটা ড্রেসিং টেবিলের ওপর রেখে মায়ের সন্ধান করলো পুনরায় কক্ষ হতে বেরোতে পরপর 2 কক্ষে চেক করে তৃতীয় কক্ষ প্রবেশ করতেই মায়া দেখা মিলল সেখানে। এলোমেলো পা ফেলে বিছানায় শুয়ে মায়া, খোলা চুল বিছানা পেরিয়ে ফ্লোরে পড়ে। হৃদ এগিয়ে সেই ঘুমন্ত মায়াকে কোলে তুলে নিল। অন্ধকারে সেভাবে এসেছিল ঠিক একই গতিতে পরপর পা ফেলে চলল নিজের কক্ষে। মায়াকে বিছানায় শুয়ে বেড সাইডের আলো জ্বালিয়ে মায়ের গায়ে ব্ল্যাঙ্কেট জড়ালো হৃদ। ঠান্ডায় উষ্ণ আরাম পেতেই মায়া কাত হয়ে শুলো গায়ের ব্ল্যাঙ্কেটটা টেনে। হৃদ কোমর ঝুঁকে মায়ের এলোমেলো খোলা চুল গোছাতে লাগলো। মেয়েলি কাজের ধারণা তার নেই, তাই মায়ের সকল চুল এলোমেলো অবস্থায় দলাবটা করলো পেঁচিয়ে। বালিশের ওপর রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বেখেয়ালি চোখ পড়ল ঘুমন্ত মায়ার নিষ্পাপ মুখে। অল্প আলোয় কেমন ঝলমল করছে মায়ের রূপ। হৃদ কপাল কুঁচকে হাঁটু গেড়ে বসলো মায়ের সুমুখে। পরপর কপালে ভাঁজ ফেলে দৃষ্টি ঘুরালো মায়ের মুখে। এই মুখটা তাকে ভীষণ ডিস্টার্ব করে, অথচ এই মুখটার দিকে তাকালে সবাই বলবে এই নারী কত নিষ্পাপ, সে কাউকে জ্বালাতেই পারে না। অথচ হৃদ জানে এই নারী কতটা ভয়ঙ্কর। হৃদের মতন শক্ত পার্সোনালিটির মানুষকেও এই নারী বাধ্য করতে পারে। এই তো আজ যেমন বাধ্য হয়ে বউয়ের সামনে ঝুঁকে আছে, এর থেকে বড় প্রমাণ কি হতে পারে। হৃদের কুচকানো কপালের ভাঁজ সোজা করলো। মায়া গালে আসা চুলগুলো সরিয়ে দিতে চাইলে ঠান্ডা হাতের ছোঁয়া পড়ল মায়ের গালে। বরফের ন্যায় ঠান্ডা হাতের ছোঁয়া পেতেই ঘুমন্ত মায়া নড়ে উঠল অল্প। হৃদ নিজের ঠান্ডা হাতটা তবুও সরালো না মায়ের গাল থেকে, বরং আক্রোশে নিজের কাজ করলো। মায়ের গালে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে ঠান্ডা হাতটা মায়ের গালে চেপে ধরল। মায়া আবারও নড়ে উঠতে হৃদের দৃষ্টিতে নমনীয়তা দেখা গেল। দীর্ঘশ্বাস গোপন করে হৃদ বলল, আজকেও তুমি বেঁচে গেলে বউ, তবে দিন আমারও আসবে, এই একই বিছানা তোমার রাত জাগার সাক্ষী হবে। কথাটা বলেই হৃদ নিজের উষ্ণ ঠোঁট ছোঁয়ালো মায়ের গালে। শব্দ করে চুমু খেলো পরপর একই জায়গায়। মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে মায়ের নাকে নাক, কপালে কপাল ঠেকিয়ে নিশ্চুপ রইল হৃদ। ধীরে ধীরে বলল, আমার তুমি কখন আপন হয়ে গেলে বউ, তোমায় ছাড়া কিছু চলে না আমার, শূন্য আমি। মায়া নাকে নাক ঘষে হৃদ উঠে দাঁড়ালো। কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ঢুকলো ওয়াশরুমে। ঘুমন্ত মায়া ঘুমিয়ে থাকলো, টের পেল না হৃদের উপস্থিতির খবরটা, আর না শুনতে পারলো হৃদের না বলা ভালোবাসাময় কথাগুলো। হৃদের অব্যক্ত ভালোবাসার কথাগুলো আবারও মায়ের কাছে অপ্রকাশিত থাকলো। মায়ার শোনা হলো না স্বামীর বলা ভালোবাসার কথাগুলো। হৃদ সময় নিয়ে গোসল করে একেবারে বেরোলো। রাতে খাবার সে বাহির থেকে খেয়ে এসেছিল বলে দ্বিতীয়বার খাওয়ার প্রয়োজন পড়ল না। হৃদ হাতের টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে কফি মেকারে নিজের জন্য কফি বানালো। হাতের কফিতে চুমুক দিতে দিতে পিছন ঘুরে তাকালো ঘুমন্ত বউয়ের দিকে। ভেজা চুল আর ধোয়া উড়ানো কফির মগ যেন নিস্তব্ধ পরিবেশ মোহিত করছে। হৃদ পেছনের শিলটে কোমর ঠেকিয়ে বাম হাত গুজালো পকেটে। ডান হাতের কফির মগে চুমুক বসাতে বসাতে ভাবলো, বিয়ের পর এই প্রথম দুজন একত্রে বন্ধ দরজার ভিতরে রাত কাটাচ্ছে, অথচ তার বউ ঘুমিয়ে। এই রাতটা সুন্দর হতে পারত যদি তার বউ সঙ্গ দিত। ঘুমন্ত বউকে জাগ্রত করতে আপাতত তার মন নারাজ, সেও খানিকটা ক্লান্ত। সারাদিন পর রাতটাও পার হলো ব্যস্ততায়। 2 ঘন্টা ঘুমিয়ে আবারও বেরোতে হবে বাবার সঙ্গে। এমন আরও 2টা দিন যাবে এখানে ব্যস্ততার মধ্যে। ঢাকা ফিরে যা করার করতে হবে ওদের বিয়ের ব্যাপারে। তবে যত যাই কিছু হোক না কেন, কোনোভাবে সে বউকে আর হাতছাড়া করবে না। হৃদ যেখানে থাকবে তার বউ সেখানেই থাকবে। এতে 2 পরিবারের কারোর কথা সে শুনবে না আর।
বউ তার ডিসিশনও তারই হবে, তার শ্বশুরবাড়ির মানুষ মানুক বা না মানুক। বিয়ে করার সময় যখন সম্মতি নেওয়া হয়নি, বিয়ের পর বউকে তার সাথে রাখার জন্য অন্য কারোর সম্মতি অন্তত রিত খানের প্রয়োজন নেই।